কর্নেল চুপ করলে বললাম, তারপর কি হলো বলুন। জানলার ফাঁকে বাইরের আলোর ছটা দেখে হালদার মশাই টের পান সন্ধে ঘনিয়ে এসেছে। তখন একটা জানলা একটু ফাঁক করেন। সেই সময় বিছানার পাশে টেলিফোনটা চোখে পড়ে। তারপর আমাকে টেলিফোন করেন, চলো গিয়ে ওকে আগে উদ্ধার করা থাক। 3 তলা থেকে নেমে কর্নেল বললেন, তোমার গাড়ি এখানেই থাক, আমরা ট্যাক্সি করে যাব, তারপর হাঁটতে হবে একটুখানি। বরাবর দেখে আসছি কলকাতার কোনো ট্যাক্সি চালক কর্নেলকে না করেন না। সম্ভবত ওর দাড়ি আর লম্বা চওড়া সাহেবী চেহারা দেখেই তারা ওকে সমীহ করেন। ট্যাক্সি চালক শর্টকাটে আমাদের মোটামুটি চওড়া একটা রাস্তায় নামিয়ে দিলেন। এলাকাটা পূর্ব কলকাতায় গোবরা কবরখানার কাছাকাছি। নস্করলেন একটা আঁকাবাঁকা সংকীর্ণ গলি, দূরে দূরে এক একটা ল্যাম্পপোস্ট। একে তাকে জিজ্ঞেস করে 33 নম্বরটা যদি বা পাওয়া গেল, 33/1 খুঁজতে বেশ দেরি হলো। 33 নম্বর একটা কারখানা, তার পাশে এদো পুকুর। পুকুরের খানিকটা ভরাট করে বাড়ি উঠেছে। গোবর্ধনবাবুর একতলা ছোট্ট পুরনো বাড়িটা সেই পুকুরের একধারে গাছপালার ভেতর লুকিয়েছিল। সদর দরজা নস্করলেন থেকে বেরোনো একটা কানা গলির মুখে, সেখানে অন্ধকার ঘন হয়ে আছে। সম্ভবত ল্যাম্পপোস্টের আলোর ছটা পড়েই হালদার মশাই সাহস করে জানলা ফাঁক করেছিলেন। কর্নেল টর্চের আলো ফেলে একটু কাশলেন, কোনো সাড়া এলো না। তখন এদিকের জানলার কাছে গিয়ে চুপি চুপি ডাকলেন, হালদার মশাই। তারপর সত্যি ভৌতিক উপদ্রব শুরু হয়ে গেল। আমাদের আশেপাশে কয়েকটা ছোট ছোট ঢিল পড়ল, ছাদের ওপর কি একটা শব্দ হলো। কর্নেল টর্চের আলো ফেললেন, কিন্তু কিছু দেখা গেল না। পাশেই একটা খাটাল, সেখানে চালাঘরে মিটমিটে একটা ল্যাম্প চলছিল। খাটালের লোকেরা ছায়ামূর্তির মতো বসে চাপা গলায় গল্প করছিল। তাই বললাম, কর্নেল, বরং চলুন ওদের ডেকে হালদার মশাইকে উদ্ধারের ব্যবস্থা করি। আমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার কয়েকটা ঢিল পড়ল। কর্নেল বললেন, চলো পুকুরের পাড় ঘুরে পেছনের দরজায় যাই। গোবর্ধন বাবুর বাড়িটা এমন জায়গায় তা ভাবিনি, অথচ বাড়িতে টেলিফোন আছে। কারখানার পাঁচিলের পাশ দিয়ে ঘুরে পুকুর পাড়ে গেলাম। পাড় বলতে 1 মিটার চওড়া জায়গা, সেখানে আগাছার জঙ্গল। পায়ের কাছে টর্চের আলো ফেলে দুজনে সেই জঙ্গলের ভেতর দিয়ে পেছনের দরজায় গেলাম। কর্নেল একটু হেসে বললেন, ভূত এত ভীতু হয় জানতাম না, এই দরজা দিয়ে কেটে পড়েছে দেখছি। তারপর তিনি দরজায় টর্চের আলো ফেললেন। এই দরজায় তালা থাকার কথা, কিন্তু তালা নেই। ভেতরে ঢুকে কর্নেল দরজাটা বন্ধ করে দিলেন। টর্চের আলোয় অপরিচ্ছন্ন ছোট্ট উঠোন, একটা টিউবওয়েল আর পাশাপাশি 2টো ঘর দেখা যাচ্ছে। 2টো ঘরেই তালা আটকানো আছে। কর্নেল প্রথমে ডান দিকের ঘরের কড়া নাড়লেন, কোনো সাড়া না পেয়ে বাম দিকের ঘরের কড়া নাড়তে থাকলেন। কিছুক্ষণ পরে ঘরের ভেতর একটা নড়াচড়ার শব্দ শোনা গেল। কর্নেল চাপা গলায় ডাকলেন, হালদার মশাই। এবার হালদার মশাইয়ের সাড়া পেলাম। ঘুম জড়ানো গলায় বললেন, আবার ডিস্টার্ব করে, গুলি করব কইয়া দিলাম। কর্নেল বললেন, হালদার মশাই, অন্যের বিছানায় ঘুমানো উচিত নয়, উঠে পড়ুন শিগগির। হ্যাঁ, আমি ঘুমাতাছি। হ্যাঁ, জেগে উঠুন শিগগির। আমি টর্চের আলোয় বারান্দার এক কোণের দেয়ালের গায়ে ইলেকট্রিক মিটার বক্স আর মেইন সুইচ দেখছিলাম। সুইচটা অফ করা আছে, তখনই অন করে দিলাম। ততক্ষণে হালদার মশাই ঘরের ভেতর দরজার কাছে এসে শাসাচ্ছেন, পরিচয় না দিলে গুলি করব। বললাম, হালদার মশাই, আমি জয়ন্ত, আমার সঙ্গে কর্নেল আছেন। ঘরের দরজা টানাটানি শব্দ হলো। হালদার মশাই বললেন, সুইচ গেল কই? খুঁজে দেখুন। সুইচ কোথায় তা আপনি নিশ্চয়ই দেখেছিলেন, বলে কর্নেল পাশের ঘরের দরজায় চলে গেলেন। সেই সময় ঘরের ভেতর আর বারান্দায় আলো জ্বলে উঠল। কর্নেল পাশের ঘরের তালাটা পরীক্ষা করে ফিরে এলেন। তারপর পকেট থেকে একগোছা নানা সাইজের চাবি বের করে অনেক চেষ্টার পর এই ঘরের তালাটা খুলে ফেললেন। দরজা খুলে দুজনে ঘরে ঢুকলাম। হালদার মশাই 2 হাতে চোখ মুছে বললেন, আমি কি স্বপ্ন দেখতাছি? না হালদার মশাই, স্বপ্ন নয়। কর্নেল ঘরের ভেতরটা দেখতে ব্যস্ত হয়েছেন। হালদার মশাই, বড় মশা বলে বেরিয়ে বারান্দায় গেলেন। দেখলাম উনি মশার কামড় থেকে বাঁচতে মশারি মুড়ি দিয়ে শুয়েছিলেন। অন্ধকারে মশারি খুঁজে পেলেও তা খাটাতে পারেননি। ঘরে একটা খাটে সাদাসিধে বিছানা, একটা কাঠের আলমারি, 2টো চেয়ার আর একটা ছোট্ট টেবিল। দেওয়ালের তাকে খানিকটা পুরনো ধর্মগ্রন্থ, ওষুধের শিশি, এইসব নানা জিনিস। কর্নেল বিছানার পাশে টুলে রাখা টেলিফোনের রিসিভার তুলেই বললেন, ড্যাড, বোঝা যাচ্ছে আমরা আসার পরই টেলিফোনের তার ছেঁড়া হয়েছে। খুব চালাক ভূত। জয়ন্ত, বাইরে গিয়ে লক্ষ্য রাখো। হালদার মশাইকে বলো, দরকার হলে ভূতকে ভয় দেখানোর জন্য উনি যেন ওনার ফায়ার আর্মস রেডি রাখেন, কিন্তু না, গুলি ছোঁড়া চলবে না। বেরিয়ে গিয়ে হালদার মশাইকে কথাটা বলতেই
উনি পকেট থেকে খুঁড়ে আগ্নেয়াস্ত্র বের করে বললেন, আই এম অলওয়েজ রেডি। একটু পরে কর্নেল বেরিয়ে এসে দরজা বন্ধ করে সেই মাস্টার কিয়ের সাহায্যে আগের মতো তালাটা এঁটে দিলেন। তারপর আমাদের দাঁড়িয়ে থাকতে বলে পাশের ঘরের তালা খুললেন এবং ভেতরে ঢুকে গেলেন। আর ঢিল পড়ল না, ছাদেও কোনো শব্দ হলো না। মিনিট 2-3 পরে কর্নেল পাশের ঘর থেকে বেরোলেন এবং দরজা বন্ধ করে তালাটা দিব্যি আগের মতো এঁটে দিলেন। তারপর বললেন, আর নয়, এবার কেটে পড়া যাক। কিন্তু অবাক কাণ্ড, বাড়ির পিছনের দরজা কখনকে বাইরে থেকে আটকে দিয়ে গেছে। হালদার মশাই পাঁচিল টোপকে ওধারে গিয়ে চাপা হুঙ্কার দিয়ে একটা কিছু করলেন এবং দরজাটা খুলে গেল। উনি খা করে খিকখিক করে হেসে বললেন, পুরানো কড়া, একটা নেই ব্রেকডাউন। কর্নেল বললেন, কুইক, ভূতের খবর পেয়ে যে কোনো সময় পুলিশ এসে পড়তে পারে। পুলিশ অনধিকার প্রবেশের দায়ে আমাদের অ্যারেস্ট করলে একটু ঝামেলা হবে। আমরা পুকুর পাড়ের ভেতর দিয়ে কারখানার পাঁচিলের কাছে গিয়ে আবার নস্কর লেনে পৌঁছলাম। সে রাতে কর্নেলের অ্যাপার্টমেন্টে ফিরে কাজু বাদাম পটাটো চিপসের সঙ্গে কফি খেতে খেতে ক্ষুধার্ত হালদার মশাই শুধু মশা নিয়ে বকবক করছিলেন। বোঝা গেল পাশে খাটাল আর এদো পুকুর থাকার জন্য ওখানে মশার বড় উপদ্রব আছে। এক ফাঁকে ওকে জিজ্ঞেস করলাম, মশার উপদ্রব তো থাকারই কথা, কিন্তু ভূতের উপদ্রব টের পাননি? হালদার মশাই চমকে উঠে বললেন, কি কইলেন, ভূতের উপদ্রব? কর্নেল বললেন, হালদার মশাই, গোবর্ধন সর্বাধিকারী কালো ছাতাটা কুড়িয়ে পাওয়ার পর থেকে ওর বাড়িতে ভূতের উপদ্রব শুরু হয়েছিল। প্রাইভেট ডিটেকটিভ খুব গম্ভীর হয়ে গেলেন। তারপর ফেস করে শ্বাস ছেড়ে বললেন, কর্নেল স্যার, 34 বছর পুলিশে চাকরি করছি, কিন্তু এমন সাংঘাতিক এক্সপিরিয়েন্স হয় নাই। ছাদের ওপর ধূপধূপ শব্দ শুনছি, দরজার কড়া নড়ছিল, একবার নয় অনেকবার। তারপর পাশের ঘরে কি সব খুটখাট নাড়াচাড়া, কিন্তু তখন কান দি নাই। এখন মনে খটকা বাঁধল, আপনারা ভূতের উপদ্রব কইলেন? গোবরা কবরখানা কিন্তু বাড়িটার কাছাকাছি হালদার মশাই। আমিও না বলে পারলাম না, কর্নেল, আমরা গিয়েও কিন্তু ভৌতুরে উপদ্রব দেখেছি। ঢিল পড়ছিল, ছাদের উপর কি একটা অদ্ভুত শব্দ শুনেছি। সে কথা হালদার মশাইকে বলা উচিত। হালদার মশাই উত্তেজিতভাবে বললেন, হেভি মিস্ত্রি, তবে আমার নামও কে হালদার। ভূতের বাপের সাধ্য যদি করতে না পারি, আমার কান কাইটা কুত্তার গলায় লটকাই দিমু। বলেই উনি সবেগে বেগিয়ে গেলেন। বরাবর দেখে আসছি প্রচণ্ড উত্তেজনায় ওনার মুখে দেশওয়ালি ভাষা বেরিয়ে যায়। আমি হেসে পড়লাম, কর্নেল, হালদার মশাই আবার ও বাড়িতে হানা দিতে গেলেন না তো? কর্নেল সে কথায় কান্না দিয়ে বললেন, তুমি কি বুঝলে বলো জয়ন্ত? বললাম, অনেক আগেই বুঝে গেছি। বাহ, বলো শুনি। পুকুর বুঝিয়ে যে প্রমোটার ওখানে বাড়ি তুলছে, এটা তারই চক্রান্ত। ভূতের উপদ্রবে অতিষ্ঠ হয়ে গোবর্ধনবাবু বাড়ি বেচে অন্য কোথাও চলে যেতে চাইবেন এবং প্রমোটার ওনার বাড়িটা কিনে নিয়ে বহুতল বাড়ি তুলবে। কিন্তু তাকামি ও আকামা কোম্পানি তৈরি ছাতার সঙ্গে এর কি সম্পর্ক? হঠাৎ ভূতের উপদ্রবের সঙ্গে ওই কালো ছাতাটা তো জড়িয়েই গেছে। গোবর্ধনবাবু ওটা কুড়িয়ে পাওয়ার পর থেকে ভূতের উপদ্রব শুরু হয়েছে। প্রমোটার লোক কার্জন পার্কে গোবর্ধনবাবুর চোখে পড়া জায়গায় ছাতাটা ফেলে রেখেছিল। গোবর্ধনবাবু কার্জন পার্কে ঘাসের উপর বসেছিলেন, হঠাৎ পাশেই ওই ছাতাটা পড়ে থাকতে দেখেছিলেন বটে। ঘড়ি দেখে বললাম, আমি উঠি, 11টা বাজতে চলল। কর্নেল মিটিমিটি হেসে বললেন, এত রাতে সল্টলেকে একা ফিরবে? ইস্টার্ন বাইপাসে তোমার গাড়ির ভেতর ভূত ঢুকে গেলেই বিপদ। নস্কর লেন থেকে বাইপাস বেশি দূরে নয়। হ্যাঁ, এমনও হতে পারে নস্কর লেন থেকে আমাদের ফলো করে এসে ভূত তোমার গাড়ির তলায় ঘাপটি পেতে বসে আছে। ভূত টুথ বোগাস, টুথ আরও সাংঘাতিক ডার্লিং। কাজেই আমার বাড়িতেই রাতটা কাটিয়ে যাও। ষষ্ঠী, আমরা এবার খেতে আছি। কর্নেলের অ্যাপার্টমেন্টে রাত কাটানো নতুন কিছু নয়, তবে আমি বিছানা থেকে দেরি করে উঠি। এদিন ঘুম ভাঙল 7:45। তাও ষষ্ঠী না ডাকলে আরও কিছুক্ষণ বিছানায় পড়ে থাকতাম। 8টা নাগাদ ড্রয়িং রুমে ঢুকতেই কর্নেলের সম্ভাষণ শুনলাম। মর্নিং জয়ন্ত, আশা করি সুনিদ্রা হয়েছে। মর্নিং। আপনার দেখছি সত্যি পেছনে একটা চোখ আছে। প্রাজ্ঞ রহস্যভেদী একটা আলমারির কাচের দিকে তর্জনী তুলে বললেন, ওখানে তোমার প্রতিবিম্ব পড়েছিল ডার্লিং। সবসময় সচেতন থাকলে অনেক কিছু জানা এবং দেখা হয়ে যায়। তো বসো। হালদার মশাইকে টেলিফোন করে আসতে বলেছি। না, উনি গত রাতে আর নস্কর লেনে উৎপাততে যাননি, আজ রাতে যেতেন। আমি বললাম, আর ওখানে যাওয়ার দরকার হবে না, বরং এখানে চলে আসুন। কি ব্যাপার? সাতটায় ছাদের বাগানে ছিলাম, তখন ষষ্ঠী গিয়ে খবর দিল গোবর্ধনবাবু নামে এক ভদ্রলোক টেলিফোন করেছেন, জরুরি দরকার। অগতে নেমে এসে কথা বলতে হলো। গোবর্ধনবাবু আমার সঙ্গে দেখা করতে চান, জরুরি দরকার আছে। কিন্তু আপনি তো ওকে গা ঢাকা দিয়ে থাকতে বলেছেন।
বলেছি, অথচ উনি দেখা করতে চান, তাই ওকে 9টার মধ্যেই আসতে বলেছি। ষষ্ঠী ট্রেতে কফি, দুধ, চিনি, পেয়ালা, স্ন্যাক্স রেখে গেল। কর্নেল কফি শেষ করে চুরুট ধরালেন, তারপর হঠাৎ উঠে ভেতরে চলে গেলেন। সেই কালো ছাতাটা নিয়ে ফিরে এলেন। ছাতাটা টেবিলে রেখে কর্নেল বললেন, তাকামি ও আকামা কোম্পানির এই ছাতাটার গলায় টনসিলের অসুখ ছিল। কাল দুপুরে অসুখটা সারিয়ে দিয়েছি। ও কর্নেল, আবার হেয়ালি করছেন? হেয়ালি? মোটেও না। ছাতাটার গলায় প্রায় 1 ইঞ্চি ব্যাস এবং 3 ইঞ্চি লম্বা গোল শক্ত জিনিস আটকে ছিল। ছাতার মাথার টুপি খুলে সেটা বের করে ফেলেছি। ছাতাটা এখন সুস্থ। জিনিসটা কি জানি না, যথাস্থানে পরীক্ষা করাতে হবে। তবে এখনও সব কথা নয়, মুখটি বুঝে থাকো। বলেই কর্নেল সোজা হয়ে বসলেন। দুতলায় লিন্ডাদের কুকুরটা চেঁচামেচি পড়ছে। হালদার মশাই আসছেন। কেন জানি না কুকুরটা ডিটেকটিভ ভদ্রলোককে সহ্য করতে পারে না। ষষ্ঠী, দরজা খুলে দে। তখনই ডোরবেল বাজল এবং একটু পরে হালদার মশাই সবেগে ঢোকে সোফায় বসে বললেন, মিস্ট্রি সলভ হইল কেমনে? কর্নেল বললেন, কফি খান, নার্ভ চ্যাঙ্গা করুন, খবরের কাগজ পড়ুন, তারপর সেসব কথা হবে। ষষ্ঠী হালদার মশাইয়ের জন্য বেশি দুধ মেশানো স্পেশাল কফি নিয়ে এলো। উনি গম্ভীর মুখে কফিতে চুমুক দিয়ে খবরের কাগজ টেনে নিলেন। অন্যদিনের মতো একটা খাই সে শোনার জন্য উদ্গ্রুপ ছিলাম, কিন্তু উনি আমাকে নিরাশ করলেন। কিছুক্ষণ পরে আবার ডোরবেল বাজল। ষষ্ঠী দেখে এসে বলল, কালকের সেই ভদ্রলোক এসেছেন? কর্নেল ধমক দেবার ভঙ্গিতে বললেন, ওকে নিয়ে আয় হতবাগা। এরপর আস্তে পর্দা তুলে গোবর্ধন সর্বাধিকারী ঘরে ঢুকে বিনীতভাবে নমস্কার করে বললেন, কর্নেল সাহেবকে বিরক্ত করার ইচ্ছা ছিল না, কিন্তু... কর্নেল বললেন, আপনি বসুন। গোবর্ধন বাবু বসলেন। তারপর আমাকে এবং হালদার মশাইকে একবার দেখে নিলেন। হালদার মশাই তাকে দেখছিলেন। কর্নেল বললেন, আলাপ করিয়ে দিই, উনি হালদার প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির মিস্টার কে হালদার। হালদার মশাই, উনি মিস্টার গোবর্ধন সর্বাধিকারী। প্রাইভেট ডিটেকটিভ নড়ে বসলেন। আপনার ছাতা? আপনিই বিজ্ঞাপন দিয়েছিলেন পেপারে? গোবর্ধন বাবু বললেন, আগে হ্যাঁ, ওই ছাতা নিয়ে কি বিপদে পড়েছিলাম বলার নয়। কর্নেল বললেন, বলুন গোবর্ধন বাবু। আগে ছাতাটার আসল মালিকের খোঁজ পেয়ে গেছি। আমার এক ভাগ্নে ভবানীপুরে থাকে। সে আমাকে কথায় কথায় কাল সন্ধ্যাবেলা... 1 মিনিট, আপনি তাহলে কলকাতাতেই ছিলেন? থাকবো না তো কোথায় যাব? আমার কি কোথাও যাওয়ার উপায় আছে? বেশ, আপনি ছাতা ফেরত নিতে এসেছেন তো? আজ্ঞে। কর্নেল টেবিল থেকে ছাতাটা তুলে ওকে দিলেন। উনি ছাতাটা বগল দাবা করে উঠে দাঁড়ালেন। কর্নেল একটু হেসে বললেন, আপনার টনসিল সেরে গেছে দেখছি। গোবর্ধন বাবু কেমন একটু হচকচিয়ে গেলেন। বললেন, আগে তা আপনার ছাতারও টনসিলের অসুখ ছিল গোবর্ধন বাবু, সারিয়ে দিয়েছি। ছাতার টনসিলের অসুখ? কি বলছেন কর্নেল সাহেব? কর্নেল নিভে যাওয়া চুরুট ফেলে বললেন, আপনার টনসিলের অসুখ সেরেছে বটে, কিন্তু আপনি একটু রোগা হয়ে গেছেন। গোবর্ধন বাবু হাসবার চেষ্টা করে বললেন, ভয়ে কর্নেল সাহেব, ভয়ে আর দুশ্চিন্তায়। আচ্ছা চলি, একটু কফি অন্তত খেয়ে যান। আর একদিনও সে খাবো, একটু তাড়া আছে। আচ্ছা গোবর্ধন বাবু, আপনি কি রোজই কার্জন পার্কে বেড়াতে যান? যাই কর্নেল সাহেব, অফিস থেকে বেরিয়ে কার্জন পার্কে কিছুক্ষণ বসে থাকি। আপনি এত সকালে চুল হেঁটেছেন দেখছি, গোফটাও হেঁটেছেন। গোবর্ধন বাবু আবার একটু ভড়কে গেলেন। যাওয়ারই কথা। আমিও কর্নেলের প্রশ্নের মাথামুন্ডু খুঁজে পাচ্ছি না। হালদার মশাই গুলিগুলি চোখে তাকিয়ে আছেন। উত্তেজনায় তার গুফ তরতর করে কাঁপছে। গোবর্ধন বাবু কাচুমুচু হেসে বললেন, আসার পথে ফুটপাতে হেঁটে নিলাম। আপনার বাড়ি টেলিফোন আছে, আপনি ফুটপাতে চুল আর গোঁফ ছাটলেন, এটা আপনাকে মানায় না। যাই হোক, কাল আপনি বাড়ি থেকে বেরোনোর সময় ঘরে তালা দিতে ভুলে গিয়েছিলেন, তাই প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাই আপনার ঘরে ঢুকতে পেরেছিলেন, তাই না হালদার মশাই? হালদার মশাই শ্বাস প্রশ্বাসের সঙ্গে শুধু বললেন, তাহলে তো এতক্ষণ আমার সব চুরি হয়ে গেছে বলে গোবর্ধন বাবু পা বাড়ালেন। কর্নেল বললেন, না, আপনার ঘরের দরজায় একটা তালা আমরা কাল রাতে দেখে এসেছি, তাই না হালদার মশাই? প্রাইভেট ডিটেকটিভ বললেন, কোন বেটা তালা আটকাইয়া দিছিল? তখন আমি ওনার ঘরে ভরা। ওহ, সে কি মশা!
ও বাড়িতে থাকেন কি করে বুঝি না। কর্নেল বললেন, তাকামি ও আকামা কোম্পানির ছাতাটা নিয়ে যাচ্ছেন যান, কিন্তু মনে রাখবেন ছাতাটার টনসিলের অসুখ আমি সারিয়ে দিয়েছি। গোবর্ধন বাবু কেমন চোখে তাকিয়ে থাকার পর আবার ঘুরে দরজার দিকে পা বাড়ালেন। কর্নেল এবার খুব গম্ভীর কণ্ঠস্বরে বলে উঠলেন, আপনাকে একটু বসতে হবে জনার্দন বাবু। ঝড়ে যেন বিনা মেঘে বাজ পড়ল। আমিও হালদার মশাই পরস্পর তাকাতাকি করলাম। কর্নেল পকেট থেকে সেই ছোট্ট গোল ফিল্ম রোলের মতো গিন্স বের করে বললেন, জনার্দন বাবু, এই জিনিসটা আপনার কাছে পৌঁছানোর কথা। এটাই ছাতার টনসিলের মধ্যে ছিল, কিন্তু আপনার দুর্ভাগ্য, আপনি কোনো কারণে সেদিন কার্জেন পার্কে সময় মতো পৌঁছতে পারেননি। এদিকে আপনার যমজ ভাই গোবর্ধন বাবু সেখানে নেহাত খেয়ালে গিয়ে পড়েছিলেন, তাই এই ছাতাটা তারই সামনে ফেলে রেখে চলে যায়। আপনার স্মাগলিং গ্যাংয়ের কোনো না 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 পালানোর চেষ্টা করবেন না। হালদার মশাই ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন। এক লাফে এগিয়ে গিয়ে জনার্দন সর্বাধিকারীকে ধরে ফেললেন। এই বেটা আমারে ঘরে আটকাইয়া রাখছিল, এই সে ভূত। এই ভূতের জন্য ওহ, সে কি মশা! ও বাড়িতে থাকেন কি করে বুঝি না। কর্নেল বললেন, জনার্দন বাবু, কাল রাতে আপনার ঘরে ঢুকে সব দেখেছি, আপনার নামও জানতে পেরেছি। খাটের তলায় বিদেশি ইলেকট্রনিক সরঞ্জাম থেকে শুরু করে নানা দামি জিনিস ঠাসা আছে। আপনি আপনার যমজ ভাই গোবর্ধন বাবুর টেলিফোন ট্যাপ করে রেখেছিলেন, তাও দেখেছি। আমরা যাওয়ার পর বৈগতিক বুঝে কোর্ট টেলিফোনের তার ছিঁড়ে ফেলেছিলেন আপনি। এই সময় ডোরবেল বাজল। কর্নেল হাঁকলেন, ষষ্ঠী। একটু পরে আমার পরিচিত কাস্টমস অফিসার রথিন মৈত্র এবং তার দুজন অনুচর ঘরে ঢুকলেন। রথিন মৈত্র বললেন, 33-এর এক মোশকরলেনের একটা ঘরে রেইড করে প্রচুর ড্রাগ ক্যাপসুল পেয়েছি কর্নেল সরকার। তো এই বুঝি সেই জনার্দন সর্বাধিকারী? একবার ভুল করে যমজ ভাইকে অকারণ হ্যারাসমেন্ট করেছিলাম আমরা। এই জনার্দনরা ড্রাগ পাচার করে এনে দেশটা সর্বনাশ করছে। কর্নেল সেই ফিল্ম রোলের মতো জিনিসটা ওর হাতে দিয়ে বললেন, এতেও নিষিদ্ধ ড্রাগ ভরা আছে। আপনারা পরীক্ষা করলে বলতে পারবেন এর কত দাম। আর জনার্দন বাবুর ছাতাটাও নিয়ে যান। রথিন মৈত্র জনার্দন বাবুকে ছাতা সহ পাকড়াও করে নিয়ে গেলেন। হালদার মশাই অ্যাক্টিভ নস্যি নিয়ে বললেন, কি কাণ্ড! যমজ ভাই, তা বুঝলেন কেমনে কর্নেল স্যার? কর্নেল বললেন, গত রাতে যখন জনার্দন বাবুর ঘরে ঢুকি তখন কিছু বুঝতে পারিনি। জনার্দন সর্বাধিকারীর বিজনেস কার্ড ওই ঘরে দেখতে পেলেও ওকে তো তখনও চর্মচক্ষে দেখিনি। এদিকে গোবর্ধন বাবুও বলেননি তার কথা। হাজার হলো সহদার ভাই, তাই আমার কাছে কথাটা গোপন রাখা স্বাভাবিক। তবে হ্যাঁ, এটা সুস্পষ্ট যে উনি টের পেয়েছিলেন ভূতের উৎপাত কে বাঁধিয়েছে। আসলে উনি ভাইটিকে বাঁচানোর জন্যই শেষ পর্যন্ত ছাতাটা আমার হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু আজ সকালে যখন ওর ফোন এলো তখন প্রথমে একটু খটকা লাগলো। কণ্ঠস্বর কতটা এক হলেও টনসিলের রোগীর মতো নয়। তারপর কিছুক্ষণ আগে যখন ষষ্ঠী এসে বলল কালকের সেই ভদ্রলোক এসে দাঁড়িয়ে আছেন, তখন খটকাটা বেড়ে গেল। গোবর্ধন বাবুর তো সোজা এ ঘরে ঢুকে পড়া উচিত ছিল। তারপর আমার প্রশ্নগুলো স্মরণ করুন। চুলের ছাট, গোপ, একটু রোগাটে গড়ন এবং আমার প্রশ্নগুলোর উত্তর থেকে স্পষ্ট বুঝলাম ইনি এক্ষুনি গোবর্ধন বাবু নন। একে যমজ ভাই বলে সাব্যস্ত করতেই হলো। যমজের বিষয়ে আমি কিছু পড়াশোনা করেছি। দেখতে একই রকম হলেও যমজের মধ্যে আচরণগত কিছু তফাৎ থাকে। দুজনের আঙুলের ছাপও আলাদা। তার চেয়ে বড় কথা, কাল গোবর্ধন বাবুর সঙ্গে আমার কি কথা হয়েছিল ইনি জানেন না। হালদার মশাই খিখি করে হেসে উঠলেন। আমি বললাম, এ তাহলে সুকুমার রায় সে গোপ চুরি পদ্মের ব্যাপারই হয়ে দাঁড়ালো। ছাতার আমি, ছাতার তুমি, ছাতা দিয়ে যাচ্ছে না। গোবর্ধন বাবুকে আপনি গা ঢাকা দিতে বলেছিলেন কেন? কর্নেল হাঁকলেন, ষষ্ঠী, আরেক রাউন্ড কফি। তারপর বললেন, আমার সন্দেহ হয়েছিল ছাতার মধ্যে এমন কিছু লুকোনো আছে যার জন্য গোবর্ধন বাবু আরো সাংঘাতিক বিপদে পড়তে পারেন।